শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার, স্বর্ণ ও মুদ্রা বাজারের আপডেট। রাজধানীর ব্র্যাক সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে চলছে নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক সেমিনার। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমরা এই তথ্য বিবৃতি ত্রৈমাসিক বিবৃতি পাইনি। এই আর্থিক বিবৃতিটাই হলো আমাদের সবচেয়ে বড় সেই অর্থে পাহারাদার আর্থিক স্বচ্ছতা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে। ওই বাজেট বাস্তবায়নের যে দুরাচার যাতে না হয় সেটা দেখার ক্ষেত্রে। তাহলে আমি কি বলছি, আপনি একটি উত্তরণকালীন দল তৈরি করেন, তাকে দিয়ে আপনি ময়নাতদন্ত করে একটা পরিস্থিতির ভিতরে আসেন এবং সেইটার ভিত্তিতে পুরো জিনিসটা নিয়ে আপনি প্রথম যে আর্থিক বিবৃতিটা দেওয়া আপনার প্রয়োজন সেটা হলো মার্চ মাসের শেষে। 2026 সালের মার্চ মাসের শেষে সংসদের সভায় আপনি ওই আর্থিক বিবৃতিটা দেন, যেই আর্থিক বিবৃতির সাথে আপনার শুধুমাত্র যে পরিস্থিতির মূল্যায়ন থাকবে না তা না, এই সরকারের বাদবাকি সময়টুকুর অর্থনৈতিক কৌশল কি হবে, কেন মানুষকে ধৈর্য ধরতে হবে, কেন মানুষকে এই আপনার ব্যয়ের ক্ষেত্রে পরিমিতিবোধ দেখাতে হবে, এইটা তাকে ব্যাখ্যা করতে হবে। এবং এই রাজনৈতিক কৌশল যদি আপনি ব্যাখ্যায়ন করতে না পারেন অর্থনৈতিক ব্যবস্থাপনার, তাহলে কোনোদিনই আপনি মানুষের পক্ষে আনতে পারবেন না অংশীজনকে। বিগত সরকারের যদি অন্যতম ব্যর্থতার জায়গা থেকে থাকে, তার অন্যতম ব্যর্থতা হলো সে তার অর্থনৈতিক কৌশলকে কোনো ধরনের দলিলপত্র দিয়ে সামনে আনে নাই। আমরা বলেছিলাম শ্বেতপত্রের ভিতরে যে 2 বছরের অর্থনৈতিক পরিকল্পনা সামনে নিয়ে আসেন। ওই অর্থনৈতিক পরিকল্পনা আমার পরিকল্পনা মন্ত্রী যাওয়ার 2 দিন আগে উনি একটা 3 বছরের পরিকল্পনা তৈরি করার কথা বলেন। মানে এটাকে আমরা কি বলবো, কি কারণে যাওয়ার 2 দিন আগে এসে অর্থনৈতিক পরিকল্পনার কথা বলে একটা মানুষ? এটা তো একটা অবিশ্বাস্য জিনিস, একটা অভিজ্ঞ একটা মানুষ, আমাদের শ্রদ্ধেয় বড়জন। এবং সেইটা ওনারা করেন নাই। সেহেতু কৌশলটাকে পরিষ্কার করতে হবে, কি চাই, কি কর্মসূচিকে, ওইটা একটা অর্থনৈতিক কৌশলের ভিতরে আসবে এবং এই অর্থনৈতিক কৌশলগুলোর পর্যায়ক্রমে বলতে হবে। আমি প্রথমে মার্চ মাস পর্যন্ত কি করব, আমি বাজেট পর্যন্ত কি করব এবং তারপরে কি করব। যে প্রশ্নটি আমরা বলেছি, ওই অর্থনৈতিক কৌশলের ভিতরে কি লক্ষ্যমাত্রা নিয়ে বা কি কি আঙ্গিক থেকে আমি বাজেটকে সংশোধন করব সেটা আমাকে বলতে হবে। এর আগ পর্যন্ত বাজেট সংশোধনের যে প্রক্রিয়া আমরা দেখেছি, আমি এই শব্দ ব্যবহার করেছি যে যেই সমস্ত আপনার পরিসংখ্যান ব্যবহার করা হয় সুরিয়ালিস্টিক, অলৌকিক, পরাবাস্তব বিভিন্ন পরিসংখ্যান ব্যবস্থা করা হয়, যে পরিসংখ্যান কেউই অর্জন করতে পারবে না এইরকম সমস্ত পরিসংখ্যান ওখানে দেওয়া হয়, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য। শুধু রাজধানীর ব্র্যাক সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে কথা বলছিলেন অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো জনাব দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা ছিলাম সেখানে। এবার আসতে চাই আবারও। নিম্ন আয়ের মানুষ যেন নাগালের মধ্যে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে সে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর মহাখালীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25 স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে, চলবে রমজান জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। দর্শক, এবারে আলোচনায় ফিরতে চাই। আমাদের আজকের আলোচনা যুক্ত হয়েছেন আমাদের অর্থনীতি বিশ্লেষক এবং পিটিআরসির চেয়ারম্যান জনাব
মোহাম্মদ মাজিদুল হক। জনাব মাজিদুল হক, স্বাগত আপনাকে আমাদের আজকের আলোচনা পর্বে। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই যে নতুন সরকার আসলো এবং সেই সরকারের হাত ধরে অর্থনীতিতে নতুন একটি গতি আসবে, অর্থাৎ নতুন প্রত্যাশা, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকে আপনার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আমাদের কাছে দুটি প্রতিবেদন আছে, সেগুলো একটু দেখে আসতে চাই, তারপরে আলোচনায় ফিরব। নিত্যপণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনবে নতুন সরকার, করবে কর্মসংস্থানের ব্যবস্থা, সেই সাথে দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবার নিশ্চয়তা দেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবি আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। বর্তমানে দেশে ৩ কোটির বেশি মানুষ বসবাস করছে দারিদ্র্য সীমার নিচে। দারিদ্র্যের ঝুঁকিতে আছে আরও প্রায় ৬ কোটি মানুষ। আয় ও সম্পদের চরম বৈষম্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার মান এখন খাদের কিনারে। বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের কাছে তাই সাধারণ মানুষের প্রথম চাওয়া মূল্যস্ফীতির জাতাকল থেকে মুক্তি। চাল, ডাল, পেঁয়াজ এগুলোর কারণে আমরা যে বাজারটুকু করি আমাদের স্যালারির সাথে সেটা সামঞ্জস্য হয় না। একটু জিনিসপত্রের দাম মূল্য কমালে একটু ভালো হয়। সব জিনিসের যেন দামগুলো কম থাকে, এতটুকুই আমরা। অর্থনীতির আরেকটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বিশাল বেকার জনগোষ্ঠী। হিসেব বলছে দেশে সামগ্রিক বেকারত্বের হার এখন 4.63%। শিক্ষিত জনগোষ্ঠী ও নারীদের মাঝে এই হার আরও বেশি। সব মিলে দেশে কর্মহীন মানুষের সংখ্যা 27,30,000। তাই কেবল জিডিপি প্রবৃদ্ধি নয়, বরং কর্মসংস্থানমুখী বিনিয়োগ আর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা চান তরুণরা। নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন বলতে শুধু স্বচ্ছ হইলেই ভালো আর কি। ধরেন একটা মেধাবী ছাত্র সেই জন্য যেতে পারে আর কি, জাস্ট এইটা, মানে জুলুম যেন না করা হয়। বেকারগুলো আছে তাদেরকে যদি একটা কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পরবর্তী প্রজন্ম অনেক ভালো করবে। স্বল্পমেয়াদী, ক্ষুদ্র, মাঝারি বিভিন্ন ধরনের লোন যে সিস্টেমটা আছে এইটা যদি মানে চালু করে সেই ক্ষেত্রে কর্মসংস্থানটা বাড়ানো সম্ভব আর কি। বিশ্লেষকরা বলছেন নতুন সরকার ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতাই উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার দ্রুত সংস্কার ও কার্যকরী উদ্যোগ। বিনিয়োগের জন্য বিনিয়োগ বান্ধব একটা নীতি গ্রহণ করা প্রয়োজন এবং এই কাজগুলো খুব দ্রুত করতে হবে। এবং আমি মনে করি যে আসলে এই 100 দিন বসে থাকার মতো অবস্থা নেই, আসলে করতে হবে কয়েক সপ্তাহের মধ্যেই, মানে আগামী 2 সপ্তাহের মধ্যে যদি একটা বিনিয়োগ বান্ধব নীতি তৈরি করতে পারে সরকার, তাহলে আমি মনে করি যে ওই নীতিটাই কিন্তু আসলে মানুষ গ্রহণ করবে। রাজপথের আন্দোলন আর দীর্ঘ অস্থির সময় পার করে স্বাভাবিক ও স্বস্তিদায়ক জীবনের প্রত্যাশা এখন সাধারণ মানুষের। জনগোষ্ঠী যারা বেকার রয়েছেন তাদের জন্য। আবি আবদুল্লাহ, নিউজ 24, ঢাকা। ঝুঁকিপূর্ণ অর্থনীতির চাপ মাথায় নিয়ে যাত্রা শুরু হলো বিএনপি সরকারের। সেই সঙ্গে সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে নতুন পে স্কেল আর নির্বাচনী ইশতেহারে ঘোষিত নানা প্রতিশ্রুতি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন আর্থিক খাতের সুশাসন ফেরাতে দুর্নীতির লাগাম টানাই হবে বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে কমাতে হবে মূল্যস্ফীতি, গতি আনতে হবে বিনিয়োগে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আগামীর পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। আইনের শাসন প্রতিষ্ঠা, কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ তার সামনে। হিসেব বলছে উচ্চ মূল্যস্ফীতি, ধারাবাহিকভাবে কমতে থাকা রপ্তানি আয়, প্রায় 22 লাখ কোটি টাকার ঋণের বোঝা, 6.5 লাখ কোটি টাকার খেলাফি ঋণ, রাজস্ব ঘাটতি আর বিনিয়োগের স্থবিরতা, সব মিলে এক ঝুঁকিপূর্ণ অর্থনীতি মেরামতের ভার নতুন সরকারের কাঁধে। অন্তর্বর্তী সরকার এই 18 মাসে ধরেন 3,54,000 কোটি টাকা ঋণ করেছে, যেটা একক কোনো বছরে স্বাধীনতার এই 55 বছরের ইতিহাসে সর্বোচ্চ একক কোনো বছরের ঋণ। রপ্তানিতে কিন্তু অলরেডি কিছুটা তো নেতিবাচক প্রভাব আমরা দেখছি। তাহলে কিভাবে আমরা এই রপ্তানি বৈচিত্র্যকরণ করা, কস্ট অফ ডুইং বিজনেস কমানো, লিড টাইম কমানো, এইসব জায়গাগুলোতেও তাদের হাত দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ বাড়াতে আস্থা ফেরাতে হবে সবার আগে। এর জন্য প্রয়োজন সুশাসন ও ব্যবসার পরিবেশ উন্নয়ন, একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতের সংস্কার এগিয়ে নিতে হবে। একটা দেশে যখন বিনিয়োগ না থাকে তখন গ্রোথের স্বপ্ন আমরা দেখতে পারি না, আমরা কর্মসংস্থানের স্বপ্ন দেখতে পারি না। আমরা মূল্যস্ফীতির জন্য যে প্রত্যাশা করি মূল্যস্ফীতি কমে যাবে, মূল্যস্ফীতি কমার সেই প্রত্যাশা পূরণ হয় না। আমি যদি গ্যাস সাপ্লাই যদি দিতে না পারি,
তাহলে যতই আমি নিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করি না কেন, বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করবেন না। সুতরাং এইসব জায়গাগুলোতে হাত দিতে হবে। দেশে প্রায় 4 কোটি দরিদ্র মানুষকে স্বস্তি দিতে কর্মসংস্থান তৈরি, ফ্যামিলি ও কৃষি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ফলে এসবের অর্থায়ন এবং সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের চাপও সামলাতে হবে সমানভাবে। ম্যানিফেস্টোতে যে এতগুলো প্রমিস করা হয়েছে, সেখানে ফ্যামিলি কার্ড, সেখানে স্বাস্থ্য কার্ড, বলা হচ্ছে যে কর্মসংস্থান করা হবে। তো এই বিষয়গুলো কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আসবে। সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধিরও একটা সুপারিশ আসছে, সেটাও তাদের একটা বিবেচনায় নিতে হবে। সেই সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ ও শিল্পের বাধা দূর করতে বিচক্ষণ নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আমরা দুটি প্রতিবেদন দেখলাম এবং দুটি প্রতিবেদনে আসলে অর্থনীতির যে ক্ষত চিহ্নগুলো আছে সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একদিকে যেমন আমাদের মূল্যস্ফীতি, অন্যদিকে আমাদের কর্মসংস্থান, বিনিয়োগ, ঘাটতি, সব চিত্র আসলে দুটি প্রতিবেদনের মাধ্যমে তুলে আনার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গাগুলোতে শুরু করতে চাই আজকের আলোচনা, যে আসলে অর্থনীতির এই যে অনেকগুলো সূচক এখন নিম্নমুখী অবস্থায় রয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে, সেই জায়গাতে আসলে নতুন সরকারের পথযাত্রা বা নতুন যাত্রা শুরু হলো। সেই যাত্রাটিকে আপনি কিভাবে দেখছেন এবং তাদের সামনে অর্থনীতির চ্যালেঞ্জগুলো কিভাবে তাদের মোকাবেলা করতে হবে বলে আপনি মনে করেন? নতুন সরকারের যে যাত্রা শুরু হলো সেটা হচ্ছে বহুমাত্রিক চ্যালেঞ্জের মাধ্যম দিয়ে, এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো ঘাড়ে নিয়েই নতুন সরকারের যাত্রা শুরু হলো। সামষ্টিক অর্থনীতির যে চিত্র, সেই চিত্র থেকে এটা বলতে হবে যে খুব বৃহৎ আকারে একটা অর্থনৈতিক সংস্কার করতে হবে নতুন সরকারকে। কোন ধরনের সংস্কার করতে হবে? 1876 সালে মেইজি সংস্কার হয়েছিল জাপানে, মেইজি পুনরুদ্ধার হয়েছিল। জাপানের মেইজি পুনরুদ্ধার থেকে জাপান ঘুরে দাঁড়িয়েছে। ভিয়েতনামে 1986 সালে ডয়মাই অর্থনৈতিক সংস্কার হয়েছে, সেই সংস্কার থেকে ভিয়েতনাম ঘুরে দাঁড়িয়েছে। জার্মানির যুদ্ধোত্তর যে সংস্কার ছিল সেই সংস্কার থেকে জার্মানি ঘুরে দাঁড়িয়েছে। এই ধরনের যদি সংস্কার, নতুন সরকার যদি সংস্কারে যদি হাত না দেয় এবং অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া যে সংস্কারগুলো ছিল, ব্যাংকিং খাত নিয়ে সংস্কার, আর্থিক খাত নিয়ে যে সংস্কারগুলো ছিল, সেই সংস্কারগুলোও তাদেরকে চালায় যেতে হবে। না হলে সামনের দিনে নতুন সরকার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়ে আসছে, সেই প্রতিশ্রুতি মানে এটা সামনে কতটুকু বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন করার মতন সক্ষমতা আছে কিনা, সক্ষমতা কোথায়? রাজস্ব আয় কতটুকুন বৃদ্ধি পাচ্ছে, এক রাজস্ব আয়, এবং যে এখন তো বাংলাদেশের অর্থনীতি ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করলো, আবার পাহাড় সমান আমি ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি। জনগণ তো আশা করে বসে আছে। কোথায় আশা করে বসে আছে? জনগণ তার জীবনমান নিশ্চিত করার জন্য আশা করে বসে আছে। বাংলাদেশে বিধবা 46 লাখ এবং প্রতিবন্ধী 53 লাখ, আপনার দরিদ্র জনসংখ্যা 4 কোটির কাছাকাছি, বেকার মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে, কর্মসংস্থান 18 মাসে হয় নাই, কলকারখানা বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ জ্বালানির সংকট চলছে। তাহলে আপনি বলেন যে এই মানে এটা অর্থনীতির তো আমি কোনো ডেফিনেশনের ভিতরে আমি ফেলাতে পারছি না। তার কারণ হচ্ছে যে এটা স্থবির অর্থনীতি হয়ে গেছে। এ থেকে বের হওয়ার জন্য সরকারকে এখন যেটা করতে হবে, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন কিন্তু অর্থনীতি পরিকল্পনার বাইরে রয়েছে। কেন? কারণ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2025-এর জুনে শেষ হয়েছে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে সরকারকে। এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এই সরকারের সব থেকে মানে বড় একটা দিক নির্দেশনা। জনগণের জন্য কি মানে জনগণের জন্য কি হবে, রাষ্ট্রের গ্রোথ কি হবে, রাষ্ট্রের জন্য কি হবে, সব মিলায় আমি এগ্রিকালচার সেক্টর কি করব, আমি শিল্পায়নের দিকে কি করব। তাহলে আমাকে আসলে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রথম প্রণয়ন করতে হবে। এটা অনেক বড় একটা কাজ। দ্বিতীয় নম্বর কথা হলো যে এরপরে সরকারকে সামনে বাজেট আসতেছে, জাতীয় বাজেট। চলতি বাজেটটা কি সংশোধনের সুযোগ আছে না? চলতি বাজেট সংশোধন করে এটার যে মানে প্রতিফল, এটা আমি সংশোধনের কথা আমি বলছি না, বাট নেক্সট বাজেট আর বেশি দিন নাই। সেই বাজেটটা আমাদের 26-27-এর বাজেটটা যদি আমি জনবান্ধব বাজেট করতে পারি, এই বাজেটের উপরেই নির্ভর করবে নির্বাচনী ইশতেহারে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে এই বাজেটটা আমি করতে পারছি কিনা।
কারণ সরকার বলছে, নতুন সরকার বলছে যে আমি 1 বছরের ভিতরে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব, 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং এই বাজেটের প্রতিফলনই হবে যে এটা কি জনবান্ধব বাজেট। আরেকটা বিষয় হলো দেখেন যে আমি বাজেট, হ্যাঁ আমি প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট করব, সেটা ঠিক আছে, কিন্তু আমি এই বাজেটটা কি সুষম বাজেট করব না বেশি ঘাটতি বাজেট করব? তাহলে আমি যদি বাজেট মানে বেশি ঘাটতি বাজেট করি তাহলে তো আমাকে আবার ঋণ নির্ভর হতে হবে। আপনি জনগণকে যদি এখন মানে বাঁচাতে হয় তাহলে তো আপনার আরেকটা সরকারকে আরেকটা নীতি নিতে হবে, সেটা হচ্ছে যে বৈষম্য কমাতে হবে। আপনি বৈষম্য না কমাতে পারলে সেটা তো আপনি কোনোভাবেই অর্থনৈতিক কল্যাণ বলেন এবং জনগণের কল্যাণ বলেন, কোনো কল্যাণই সমাজে আপনার আপনি দেখতে পাবেন না। ঠিক আছে, মানে আরেকটা বিষয় হলো যে আপনার 72-73 সাল পর থেকে যে সূচকটা সব থেকে নিম্নগামী হয়েছে, যে খারাপ সূচক হয়েছে, সেটা হচ্ছে যে সম্পদের বৈষম্য, ভোগের বৈষম্য, আয়ের বৈষম্য। এটা থেকে বের করে আনা সরকারের একটা অন্যতম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। না হলে কিন্তু একটা সমতা, ন্যায্যতা মানে এটা কিন্তু সমাজে আসবে না। সমতা এবং ন্যায্যতা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে রাষ্ট্রের মানে রাষ্ট্র থেকে যদি জনগণকে যদি আলাদা করে ফেলান তাহলে তো জনগণ আপনাকে কর দিতে চাইবে না, জনগণ রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাইবে না, সুতরাং জনদুর্ভোগ বেড়ে যাবে। সুতরাং বৈষম্যটাকে কমানো একটা চ্যালেঞ্জ। জি, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে দারিদ্র্যের হার প্রায় 4 কোটির কাছাকাছি, সেখানে আরো ঝুঁকি আছে, এটি আসলে মোকাবেলা করার জন্য নতুন সরকারকে কি পদক্ষেপ নেওয়া দরকার বলে? নতুন সরকারকে এই মুহূর্তেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে কর্মসংস্থান বৃদ্ধির জন্য তার মানে একটা কর্মকৌশল গ্রহণ করতে হবে, বিনিয়োগ বৃদ্ধির জন্য একটা কর্মকৌশল গ্রহণ করতে হবে। আপনি দেশি বিনিয়োগ বলেন, আপনি বিদেশি বিনিয়োগ বলেন, কিন্তু বিনিয়োগ কিন্তু আবার রাতারাতি বাড়ে না। ঠিক আছে, হয়তো সরকারের একটা নীতি নির্ধারণী পর্যায়ে থেকে একটা কর্মকৌশল গ্রহণ করবে, বিদেশি বিনিয়োগদের আকর্ষণ করার জন্য কিছু ইনসেন্টিভের ব্যবস্থা থাকবে, কিন্তু আপনার এই মুহূর্তে যেটা করতে হবে দেশি বিনিয়োগ বাড়ানোর ব্যবস্থা করতে হবে। আপনার দেশি বিনিয়োগ যদি আপনি না বাড়াতে পারেন কর্মসংস্থান কোনোভাবেই বাড়ানো সম্ভব হবে না। আরেকটা বিষয় হলো দেখেন সরকারের আরেকটা জায়গায় চ্যালেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে যে বৈদেশিক কূটনীতির মানে তাদের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি কি হবে সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। কারণ ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজির সাথে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু অনেক জড়িত। বিগত 10-15 বছরে আপনার অনেকগুলো শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, আপনার কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে শ্রমবাজারগুলো এখন খুলতে হবে। আপনার অভিবাসী খরচ এবং সরকার কিন্তু নির্বাচনী স্তরে বলেছে যে আপনার অভিবাসন ব্যয় কমানো হবে, এখানে দুর্নীতি কমানো হবে, এখানে দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠান করা হবে। এই উদ্যোগগুলো ভালো উদ্যোগ, এই উদ্যোগগুলো খুব দ্রুত নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই বাজেটের মাধ্যম দিয়েই যে আপনার যে প্রবাসীদের কল্যাণের জন্য এবং বৈদেশিক শ্রমবাজারকে স্টেবল করার জন্য, বৈদেশিক শ্রমবাজারে লোক পাঠানোর জন্য আপনার দক্ষ ম্যান পাওয়ার তৈরি করেন। আরেকটা হলো যে বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে তো আপনার ওইভাবে জিডিপির একটা পার্ট মানে সিগনিফিক্যান্ট লেভেল আমরা সিগনিফিক্যান্ট পোর্শন আমরা খরচ করতে পারিনি কখনো। শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে অবনতির কারণে যেটা হয়েছে যে আপনার দক্ষ জনবল তৈরি হচ্ছে না, আবার রুগ্ন জনবল তৈরি হচ্ছে। কারণ মূল্যস্ফীতি কি করেছে আপনাকে প্রকৃত আয় কমিয়ে দিয়েছে, আপনি যেটা আয় করছেন কিন্তু বাজারে যে দেখছে তার থেকে মানে তার ব্যয় বেশি, সুতরাং সে তো পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে, পুষ্টি যে আপনার সুষম খাদ্য থেকে সে বঞ্চিত হচ্ছে। তাহলে একটা জাতি সব মিলে একটা জাতির যখন ইনফ্লেশন রেট বেশি থাকে সেই জাতি আপনার সব দিকে হ্যাঁ আপনার কিন্তু সুষম খাদ্য থেকে বঞ্চিত থাকে এবং সে রুগ্ন জাতিতে পরিণত হয়। সুতরাং এই জাতিকে উদ্ধার করার জন্য শক্তিশালী জাতি এবং আপনার আমি বলবো যে উৎপাদনশীল জাতি করার জন্য আপনাকে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে হবে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম নতুন অর্থনীতির প্রত্যাশা, এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক। জনাব মাজেদুল হক, আপনি আমাদের সাথে আছেন। আমাদের যে আলোচনার বিষয়গুলোর মধ্যে একটি প্রশ্ন আপনার কাছে ছিল, সেটি হচ্ছে যে আপনি জানেন যে যে সরকার বিএনপি সরকার তারা একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে যেখানে বলেছে যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এই বিষয়গুলো আনবে এবং একই সাথে বলেছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বর্তমান বাস্তবতায় আপনি বিষয়টাকে কিভাবে দেখেন, কতটা বাস্তবসম্মত হবে বলে মনে করেন? হ্যাঁ, এটা খুব ভালো উদ্যোগ, নতুন সরকারের প্রতিশ্রুতি খুবই ভালো উদ্যোগ আমি মনে করি। কারণ হচ্ছে যে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, প্রবাসী কার্ড আছে, হ্যাঁ কার্ড চালু করতে চাচ্ছে, কিন্তু কার্ড চালু করার জন্য তো আমার
যে আমার ফান্ড দরকার, আমার সাবসিডি দরকার, আমি কিভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নেব। এক, রাজনৈতিক সরকারের সময় যেটা হয়েছে, বিগত রাজনৈতিক সরকারের সময় যেটা হয়েছে যে আপনার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে কিছু সুবিধা দেওয়া হতো, সেই সুবিধাটা কিন্তু আসলে যারা পাওয়ার কথা তারা কিন্তু পায় নাই, আর যারা পাওয়ার কথা ছিল না তারাই পাইছে। সরকারের উদ্যোগগুলো ভালো, তারপর আমি সরকারকে বলবো যে রাইট ম্যান যেন, সঠিক মানুষ যেন এই কার্ডগুলো পায়, যদি সরকার এটা চালু করার চেষ্টা করে। আর একটা কথা বলবো যে এইটার সুবিধা আমি বাড়াতে পারবো, বাট আমি চেষ্টা করব যে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে একটা স্টেট কত বছর ধরে আপনার একটা জাতিকে আপনার সাপোর্ট দিতে পারে, সেই ধরনের ক্যাপাসিটি, সেই ধরনের আর্থিক ক্যাপাসিটি তো বাংলাদেশের অর্থনীতি নাই। সুতরাং আমি চাইবো যে যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছি, যাদেরকে আমরা কৃষক কার্ড দিতে চাচ্ছি, এই কার্ডের মাধ্যম দিয়ে এই কার্ডের যে বিতরণটা, এই বিতরণটা যেন স্বচ্ছ হয়, তাহলে লক্ষ্য পূরণ হবে। এক, যদি কার্ডের বিতরণটা যদি স্বচ্ছ না হয়, তাহলে সরকার যে আশা করে বসে আছে যে জনকল্যাণমূলক কাজের জন্য, সেই আশা কিন্তু আর পূরণ হবে না। এবং বিগত সালেও আমরা এটা দেখেছি। যে আমাদের কাছে কিছু পত্রিকার শিরোনাম আছে, সেগুলো একটু দেখতে চাই। আজকে কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম আমরা একটু দেখতে চাই, যেখানে আমরা প্রথম শিরোনামটা দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ। তারা বলছে যে রোজার বাজারে চেনা সিন্ডিকেট সক্রিয়, সব পণ্যই চড়া, দাম বাড়াতে অজুহাত দেখাচ্ছে। ব্রয়লার মুরগির দাম 200 টাকায় ছাড়িয়েছে, খেজুর জাতভেদে কেজিতে বেড়েছে 50 থেকে 150 টাকা, খুচরা লেবু আকার ভেদে 80 থেকে 150 টাকা হালি, কিছু পণ্যের দাম এক সপ্তাহে দ্বিগুণ হয়েছে, এরকম একটি শিরোনাম করেছে কালের কণ্ঠ। আমরা তারপরের শিরোনামটি দেখতে চাই, অর্থনীতিতে স্বস্তি আনার চাপে নতুন সরকার। এই শিরোনামটি করছে দৈনিক সমকাল। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নতুন সরকারের সামনে আর্থিক বা অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো কী কী আছে, সেই বিষয়ে তারা একটি বিস্তারিত প্রতিবেদন করেছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, এটিও করেছে সমকাল, যেখানে তারা বলছে যে গ্যাস চুরিতে বছরে ক্ষতি 4,000 কোটি টাকা। প্রথম দিন অফিস করলেন বিদ্যুৎ মন্ত্রী, এবং সেখানে আসলে এই কথাগুলো উঠে এসেছে। এই প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি যে সমকাল করেছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, সেটি করেছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। তারা বলছে যে তফসিলি ব্যাংকগুলোর উপশাখার ঋণ প্রবৃদ্ধি ব্যাংকিং খাতের গড় হার ছাড়িয়ে গেছে। এই শিরোনাম তারা প্রতিবেদন করেছে। আমরা সর্বশেষ কার্ডটি দেখতে চাই, যেখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটি শিরোনাম করেছে, দুর্নীতি অতি মূল্যায়িত মেগা প্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণ ঝুঁকি বাড়াচ্ছে। গবেষণা প্রতিবেদন ধরে তারা এই প্রতিবেদনটি করেছে, এবং সেখানে তারা বলেছে যে মূল সোয়াসের একটি প্রতিবেদনে তারা এই তথ্যগুলো পেয়েছে এবং সেখান থেকে এই রিপোর্টটি করেছে। আমরা আলোচনায় ফিরতে চাই যে রমজানের যে দ্রব্যমূল্যের দাম নিয়ে যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে, যে কালের কণ্ঠ যে শিরোনামটি করেছে যে রোজার বাজারে চেনা সিন্ডিকেট সক্রিয়, এটিকে আপনি কিভাবে দেখেন যে আসলে রমজান আসলেই কেন এই সিন্ডিকেটগুলো তৎপর হয়ে ওঠে? বাংলাদেশে যে কোনো উৎসব আসলেই উৎসবকে কেন্দ্র করে আপনার সিন্ডিকেট যে দলটা সক্রিয় হয়ে ওঠে, এবং এই দলটা সবসময় থাকে সরকার দলীয় দল। আমি কিন্তু এটা দর্শকদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, সরকার যদি ইচ্ছা করে এই সিন্ডিকেট 5 ঘন্টার ভিতরে এই সিন্ডিকেট ডিমিনিশ করতে পারে। সরকারের এটা ইচ্ছা থাকতে হবে, কারণ সব সরকারের আমলে যে সিন্ডিকেট ডেভেলপ করেছে ওই আপনার দলীয় সরকারের লোকই কিন্তু এই কাজগুলো করে। সুতরাং সরকারের যে ম্যান্ডেট নিয়ে আসছে জনগণের, সরকার যে ইশতেহার নিয়ে আসছে, সেই ইশতেহার যদি বাস্তবায়ন করতে চাই তাহলে জনগণকে আপনাকে বাঁচাতে হবে, আপনার জনগণের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখতে হবে। এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং আমি রাজনৈতিক সরকারকে, নতুন সরকারকে বলবো সিন্ডিকেটের বিষয়ে তাদের জিরো টলারেন্স থাকাটা অত্যন্ত জরুরি। আরেকটি বিষয়, আপনি জানেন যে প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন, তার যে সংবাদ সম্মেলনটি করেছে সেখানে তিনি বলেছেন যে ব্যবসা বাণিজ্যে বা যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ অর্থনীতির যে কোনো খাতে সবাই যেন সমান সুযোগ পায়,
এই কথাটি বলেছেন। এই বিষয়টি ধরে একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে আমাদের তো আর্থিক খাতগুলোতে নানান ধরনের দুর্নীতির চিত্র আমরা ইতিমধ্যে দেখেছি, জাতীয় শ্বেতপত্রেও সেটি এসেছে, এরপরও গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে সেই বিষয়গুলো উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে যে আসলে দুর্নীতির লাগাম টানা বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির বাইরে নিয়ে আসার জন্য সরকারের কী করণীয় বা কী করতে পারে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বর্তমান সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ অর্থনীতির পুনরুদ্ধার করার জন্য আর্থিক খাতের পুনরুদ্ধার, আর্থিক খাতের সুশাসন। এটা অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে কিন্তু সরকার। আর্থিক খাতের সুশাসনের জন্য আপনার সরকারের যে বিভিন্ন ধরনের কর্মকৌশল আছে, সেই কর্মকৌশল থেকে আমার কাছে মনে হচ্ছে বের হয়ে আসতে হবে। আমি কেন বলি? কারণ আর্থিক খাতকে আপনাকে দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে, আপনি রেগুলেটরকে দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে, আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যে বোর্ডে যে পিপুল আপনি নমিনেট করতেছেন সেটা দলীয় মুক্ত থাকতে হবে। আপনার 1996 সালে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে যে ব্যাংকিং সংস্কার কমিশন করা হলো, 1999 সালে এটা সে জমা দিল, 180টা সে প্রস্তাবনা দিয়েছিল। সেই প্রস্তাবনায় বলা হয়েছিল যে ব্যাংকের বোর্ডে যোগ্য নেতৃত্ব দরকার এবং তাদের কোয়ালিফিকেশনও একটা বিষয় বলা হয়েছিল। সেটা কিন্তু সেই 1999 সালের পরেই কোনো সরকার, রাজনৈতিক সরকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, কোনো সরকারই এটা পরিপালন করে নাই। বিশ্বব্যাংক বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো এটা লুটপাতের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। এটা বিশ্বব্যাংকের মুখ দিয়ে এসেছে। এখন আপনার কাছে জানতে চাই, আমার কাছে যেটা করণীয় হচ্ছে যে ব্যাংকিং খাতে সুশাসন আনার জন্য, আপনার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য সেটা যেটা করতে হবে যে অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে সে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অবলুপ্ত করো, তাকে বন্ধ করা। নতুন সরকার নির্বাচনী ইস্তাহারে কিন্তু বলে এসেছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে ব্যাংকিং বিভাগ আছে সেটা আমরা বন্ধ করব। গতকালও অর্থমন্ত্রী এটা ঘোষণা করেছে। যদি এই সরকার এটা করতে পারে, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত হবে এবং আপনার সরকার, প্রত্যেক দলীয় সরকার যেটা করেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যেটা করেছে, দলীয় লোকজনগুলোকে অ্যাওয়ার্ড দিয়েছে ব্যাংকের পরিচালক বানানোর মাধ্যম দিয়ে, চেয়ারম্যান বানানোর মাধ্যম দিয়ে। এটা থেকে বের হয়ে আসতে হবে, এই কালচার থেকে। সরকারের যে নীতি পরিকল্পনা বর্তমান সরকারের বা তাদের যে প্রতিশ্রুতি, তার আলোকে মনে হচ্ছে যে আসলে আর্থিক খাতগুলো সুশাসন, হ্যাঁ, তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কিন্তু মানে জনগণের আশা-আকাঙ্ক্ষা কিন্তু বেড়ে গেছে। তারা তো ভালো উদ্যোগ নিয়েছে যে ব্যাংকিং বিভাগ বন্ধ করে দিবে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজার আপডেট। শেয়ার বাজারে এই মুহূর্তের অবস্থা কি আমরা সেটি দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে যে সূচকগুলো রয়েছে সেই সূচকগুলোর অবস্থা আসলে সরকার পরিবর্তনের সাথে, অর্থাৎ নতুন সরকার আসার সাথে সাথে আমরা দেখলাম যে শেয়ার বাজারের বেশ ঊর্ধ্বমুখী অবস্থায় ফিরেছে। অর্থাৎ প্রথম 2 দিন ভালো লেনদেন হয়েছে। আজকের বাজারে যদি আমরা দেখি যে এই মুহূর্তে 3টে সূচকে নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 53 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5465 পয়েন্টে, 10 পয়েন্ট কমেছে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচক যেটি অবস্থান করছে 1095 পয়েন্টে, 12 পয়েন্ট কমেছে। ডিএস30 ইন্ডেক্স অবস্থান করছে 2097 পয়েন্টে। এখন পর্যন্ত 553 কোটি টাকা লেনদেন হয়েছে। 46টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 313টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 33টি কোম্পানির শেয়ারের দর। একই সাথে আমরা জানাতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজারের আপডেট। যদি দেখি যে আমরা মুদ্রার বিনিময় মূল্য আজকের বাজারে মার্কিন ডলারের দাম রয়েছে 122 টাকায় ক্রয়, 123 টাকায় বিক্রি। ইউরো 138 টাকায় ক্রয়, 143 টাকা বিক্রি। পাউন্ড 159 টাকায় ক্রয়, 166 টাকা বিক্রি। চীনা ইউয়ান 16 টাকায় ক্রয়, 18 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় হয়ে 33 টাকা 20 পয়সায় বিক্রি এবং ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণ এবং রূপার দাম। স্বর্ণের দামে আমরা যদি দেখি, স্বর্ণের দামে আজকের বাজারে 22 ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে 2,55,558 টাকা। 21 ক্যারেটের দাম আছে 2,43,953 টাকা। 18 ক্যারেটের দাম আছে 2,09,077 টাকা এবং সনাতন প্রতিভরি স্বর্ণের দাম আছে 1,71,110 টাকা। রূপার দাম দেখতে চাই। রূপার দামে যদি আমরা দেখি যে 22 ক্যারেটের রূপার দাম আছে প্রতি ভরির দাম 6,356 টাকা। 21 ক্যারেটের দাম আছে 6,065 টাকা। 18 ক্যারেটের দাম আছে 5,190 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 4,024 টাকা। রংপুরের
তিস্তা নদীর চর জুড়ে এখন রসুনের আবাদ। গত বছর দাম ভালো পাওয়ায় এবছর গঙ্গাচড়ায় রসুন চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। ডেস্ক রিপোর্টে দেখতে চাই বিস্তারিত। তিস্তা নদীর চরে আবাদ হচ্ছে রসুন। গত বছর দাম ভালো পাওয়ায় এবছর রসুন চাষাবাদে আগ্রহ বেড়েছে গঙ্গাচড়া উপজেলার কৃষকদের। আশাতীত ফলনের আশায় রসুনের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকের অভিযোগ, এবছর বীজের দাম কিছুটা বেশি, তবে উৎপাদন ও দাম বাড়লে লাভের স্বপ্ন দেখছেন তারা। খরচ তো গেছে, এখন আল্লাহ ভরসা, আল্লাহ যদি দেয় লাভ তাহলে আসি যাইবে। কৃষি অফিস থেকে কোনো পরামর্শ তো আমরা পাই না। আমরা উঠলে যাবো কার মাধ্যমে, পাবো কার মাধ্যমে, সেগুলো তো আমরা পাই না। রসুনের সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি কৃষকের। অর্ধেক খরচ অর্ধেক লাভ হবে। আর বাজার দর হইলে তো মনে করো এখন তো রসুনের দাম কম, 300 টাকা 250 টাকা কেজি। মাঠ পর্যায়ে কৃষকদের কারিগরি পরামর্শ দিয়ে সহায়তার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই বিষয়ে আসলে আমাদের কৃষি মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন, তারা সার্বক্ষণিক কৃষকদের যে মাঠ ফসল এটি মানে ঠিকমতো যেন ঘরে তুলতে পারে কৃষক, সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর গঙ্গাচড়া উপজেলায় 105 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যারা আমরা রিপোর্টটি দেখলাম, যেখানে আসলে আবাদের কথা বলা হচ্ছে। কৃষকদের জন্য যে কৃষি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচনী ইশতেহারে বিএনপি, আপনি এটাকে কীভাবে দেখেন? বিশেষ করে এটি আসলে সুযোগটা সুবিধাটা কী পাওয়া যাবে? কৃষক কার্ড অবশ্যই একটা ভালো উদ্যোগ সরকারের। কারণ হচ্ছে যে কৃষকদের জীবনমান উন্নয়ন করার জন্য এবং এগ্রিকালচারাল যে এক্সপেন্ডিচার, কৃষিকাজের যে ব্যয়টা অনেক গুণ কিন্তু বেড়ে গেছে। কৃষক কার্ডের মাধ্যম দিয়ে যদি তারা সাবসিডি পায়, এই কৃষক কার্ড শো করে তারা ডিজেলের দাম, তারা সারের দাম, তারা কীটনাশকের দাম যদি স্বল্প মূল্যে সরকার দিতে পারে, তাহলে কিন্তু আমি বলবো যে এগ্রিকালচার সেক্টরে একটা একটা অভাবনীয় একটা সাফল্য আসবে। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু 35 বছর ধরে কিন্তু এগ্রিকালচার সেক্টরে কোনো বড় ধরনের সংস্কার হয় নাই। সামনের দিনে এই সংস্কারটা খুব জরুরি। কারণ দিনে দিনে এগ্রিকালচার সেক্টরে জিডিপি কেন কমছে? আমরা শিল্পায়নের দিকে যাচ্ছি, সেটা ভালো দিক, যেতে হবে। কিন্তু বাংলাদেশে যেখানেই তো আপনি গাছ রোপণ করেন সেখানেই গাছ হচ্ছে। পৃথিবীর খুব কম দেশেই কিন্তু এটা হয়। এই সুযোগটা আমাদেরকে এখন নিতে হবে। এগ্রিকালচার সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি নতুন সরকারকেও আমি বলবো যে এই সেক্টরে যে সাবসিডি থেকে শুরু করে যা দেওয়ার দরকার, যে সাপোর্ট দেওয়ার দরকার, যে কর্মকৌশল নেওয়ার দরকার, সেটা যেন এই সরকার নেই। অনেক ধন্যবাদ জনাব মাজেদ, আমাদের আজকের আলোচনা আপনাকে পেয়ে এর সাথে শেষ করতে হচ্ছে আলোচনা। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।